সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মুহূর্তে যারা আমার স্পেশাল বাংলা ক্লাস উপভোগ করছেন তাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আমার স্পেশাল বাংলা ক্লাস। আপনারা স্ক্রিনে কয়েকটি শব্দ দেখতে পাচ্ছেন, যেমন উদ্বাস্তু, কৃষি, সুজনেশু, আবিষ্কার, পুরস্কার, অভিষেক, পুষ্টি, পোস্টার, ধূলিসাৎ, পুলিশ, জিনিস। এই কয়েকটি শব্দ আমরা দেখতে পেয়েছি। এই কয়েকটি শব্দের ভিতরে কয়েক রকম পার্থক্য আছে। যে আমাদের তিনটে স রয়েছে, তালব্য স, মূর্ধন্য ষ, দন্ত স। এই তিনটে স, এখানে যেমন দন্ত স ত, এখানে মূর্ধন্য স, এখানে মূর্ধন্য স, এখানে মূর্ধন্য স, এটা দন্ত স ক। অর্থাৎ আমরা আমাদের এই শব্দগুলো দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন আজকের আলোচ্য বিষয় কি। অর্থাৎ আমাদের এই তিনটে স, অর্থাৎ মূর্ধন্য ষ, দন্ত স, তালব্য স, এই তিনটে স বাংলা বানান লেখার সময় অনেক সমস্যার সম্মুখীন হই আমরা। কোন শব্দের বানানে মূর্ধন্য ষ হবে, কোন শব্দের বানানে দন্ত স হবে, কোন শব্দের বানানে তালব্য স হবে। এই তিন শব্দের এই যে সমস্যার সম্মুখীন আমরা হই, তারই সমাধানের একটি ক্লাস আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করব। অবশ্যই আপনাদের এই ক্লাসটা দেখে বা অনুভব করে বা বুঝে এই তিন শয়ের সমস্যা সমাধান করতে সক্ষম হব, এই শুভ প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের স্পেশাল বাংলা ক্লাসে। বাংলা বানানে শব্দবিধান, দন্ত স এবং তালব্য স ব্যবহারের নিয়ম। আমরা এক নম্বর নিয়মে দেখতে পারি রি, রিকার, র, রেপ, রফলা। এরপর সবসময় কিন্তু মূর্ধন্য ষ হবে। যেমন আমরা উদাহরণ দিলে দেখতে পারি রি, রিকার এরপরে যেমন আসছে কৃষি, যেমন আসছে ঋষি, তৃষিত, কৃষক, কৃষি। তাহলে আমরা একটা বিষয় বুঝলাম, এই রির পরে সরাসরি মূর্ধন্য ষ রস্যি, ঋষি হয়েছে, তারপরে রিকারের পরে তৃষিত হয়েছে, কৃষক হয়েছে, কৃষি হয়েছে। এরপর দেখছি র বা রেপের পর র বা রেপ বা র ফলার পর সবসময় মূর্ধন্য ষ হয়। যেমন আমরা দেখতে পাচ্ছি উৎকর্ষ, বার্ষিকী, শীর্ষ, মুমূর্ষু, সপ্তর্ষি। এই যে আমরা মূর্ধন্য ষ ব্যবহারের একটা নিয়ম, ছোট একটা নিয়ম আমরা পেয়েছি। রি, র বা র ফলা এর পরে সবসময় মূর্ধন্য ষ হয়। তবে এখানে বাংলা ক্রিয়াপদে, অর্থাৎ বাংলা ক্রিয়াপদে বা দেশি শব্দে র এর পরে কিন্তু দন্ত স হয়। যেমন আমরা দেখতে পারি, যেমন করিস, পড়িস, ধরিস, মারিস, খাস ইত্যাদি। তাহলে আমরা এই মূর্ধন্য ষ এবং দন্ত স্বর ব্যবহারের একটু পার্থক্য আমরা বুঝতে পেরেছি, যে র এর পরে মূর্ধন্য ষ হবে, কিন্তু যখন ক্রিয়াবাচক র থাকবে, ক্রিয়াবাচক শব্দের র এর পরে দন্ত স ব্যবহৃত হবে। এরপরের নিয়মটা আমরা দেখলে বুঝতে পারবো যে তৎসম শব্দের ক্ষেত্রে ট বর্গীয় ধ্বনির তথা ট, ঠ, ড, ঢ এর সাথে দন্ত স যুক্ত হলে ওই দন্ত স্বটি মূর্ধন্য ষতে পরিণত হবে। অর্থাৎ তৎসম শব্দের ক্ষেত্রে ট বর্গীয়র সাথে দন্ত স যুক্ত না হয়, হবে মূর্ধন্য ষ যুক্ত। যেমন উদাহরণ দিলে আরো একটু স্পষ্ট হব, যেমন কষ্ট, ক মূর্ধন্য ষ ট, কষ্ট, এবং এখানে কিন্তু দন্ত স ট হয়নি, তাই এখানে আসছে কি ক মূর্ধন্য ষ ট, কষ্ট, নষ্ট, দুষ্ট, পুষ্টি, পৃষ্ঠ, শ্রেষ্ঠ, স্পষ্ট, কাষ্ঠ, ওষ্ঠ ইত্যাদি। এরকম আমরা অনেক শব্দ আমরা পাবো যে তৎসম শব্দের ক্ষেত্রে ট বর্গের সাথে অবশ্যই মূর্ধন্য ষ যুক্ত হবে। তবে অতৎসম শব্দের ক্ষেত্রে ট বর্গীয়র সাথে, অর্থাৎ ট, ঠ, ড, ঢ এর সঙ্গে অবশ্যই দন্ত স যুক্ত হবে। অথবা আরেকটা বিষয় আমরা জানি, বিদেশি শব্দে এস বা এসটি এর মতো যদি কোনো ইংরেজি শব্দ উচ্চারিত হয়, তাহলে সেখানে কিন্তু এসটি এর কারণে দন্ত স ট হয়। যেমন উদাহরণ দিলে আমরা স্পষ্ট হব, পোস্ট মাস্টার আসছে কি POST, এই এসটির কারণে দন্ত স ট, পোস্ট
মাস্টার, স্টেশন, ফটো স্টার্ট। এরকম বিভিন্ন রকম আমরা জানি অতৎসম শব্দের ক্ষেত্রে ট বর্গের সাথে অবশ্যই দন্তস্ব যুক্ত হবে, অথবা বিদেশি শব্দের যেমন পোস্ট একটা ইংরেজি শব্দ, বিদেশি শব্দ, পোস্ট একটি বিদেশি শব্দ, স্টেশন একটি বিদেশি শব্দ, ফটো স্টার্ট একটি বিদেশি শব্দ, অর্থাৎ এসটির মতো উচ্চারিত হয়েছে, তাই এগুলোর সাথে দন্তস্ব ট যুক্ত হয়েছে। তার পরবর্তীতে আমরা দেখছি যে অ আ ভিন্ন, চমৎকার একটা নিয়ম। অ আ ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক ও র এর পরে প্রত্যয়ের দন্তস্ব এর স্থানে অবশ্যই মূর্ধন্য হবে। আমরা আরেকটু সহজভাবে বলতে পারি অ আ বাদে বা ভিন্ন অন্য যে সমস্ত স্বরবর্ণ রয়েছে বা স্বরধ্বনি রয়েছে, যেমন রস্বই, দীর্ঘই, রস্যু, দীর্ঘ, রি, এ, ওই, ও, এইরকম যে সমস্ত স্বরধ্বনি রয়েছে এবং ক ও র এরপরে প্রত্যয় দন্তস্ব এর স্থানে অবশ্যই মূর্ধন্য হবে। যেমন আমরা উদাহরণ দেখলে বলতে পারি যে আমরা কয়েকটি শব্দ আমরা এখানে দেখতে পাচ্ছি, যেমন ভবিষ্যৎ, মুমূর্ষু, চক্ষুষ্মান, চিকিৎসা, পরিষ্কার। তারপর আবার দেখছি এখানে পুরস্কার, তিরস্কার, পরস্পর, ভাস্কর ইত্যাদি। এই যে কতগুলো শব্দ আমরা দেখতে পাচ্ছি, এই শব্দগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা এই নিয়মের সঙ্গে অবশ্যই আমরা সহজেই বুঝতে পারবো যে কোথায় মূর্ধন্য হচ্ছে আর কোথায় দন্তস্ব হচ্ছে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভবিষ্যৎটাকে আমি একটু বিশ্লেষণ করি, ভ প্লাস অ, অর্থাৎ এই ভর সাথে অ আছে, সেই ভয় হস প্লাস অ, ব প্লাস রস্বই প্লাস এখানে কি আছে মূর্ধন্য। তাহলে আমরা এই সূত্রের সঙ্গে একটু লক্ষ্য করি সূত্রের দিকে যে অ আ ভিন্ন অন্য স্বরধ্বনি, অন্য স্বরধ্বনি এই রস্বই, এই যে তাহলে এই রস্বইকার রয়েছে, এই রস্বইকারের কারণে এখানে কিন্তু মূর্ধন্য বসছে, এই রস্বইকারের কারণে এখানে মূর্ধন্য বসছে। তারপরে যেমন আমরা দেখতে পারি মুমূর্ষু, মুমূর্ষুটা দেখি ম ম রস্যু, অর্থাৎ ম রস্যু, ম রস্যু, ম এটা কিন্তু দীর্ঘ, এই দীর্ঘ পরে র আসছে মুমূর, এই রর কারণে অর্থাৎ এই যে ক র, এই রর কারণে এখানে কিন্তু মূর্ধন্য বসছে। তাই আমরা একটা বিষয় বলতে পারি যে যে অভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক ও র এর পরে মূর্ধন্য হচ্ছে। যেমন আমরা আরেকটা বিষয় দেখতে পাই চক্ষুষ্মান, চ প্লাস অ, অর্থাৎ এই চর সাথে অ আছে, তাই চ প্লাস অ প্লাস ক প্লাস মূর্ধন্য প্লাস রস্যু, এই রস্যুর পরে কিন্তু এখানে অবশ্যই মূর্ধন্য হবে, তার কারণ অন্য স্বর হিসেবে এখানে রস্যুকার আছে, তাই এখানে কিন্তু মূর্ধন্য বসছে। তারপর ম প্লাস আ প্লাস দন্ত। চিকিৎসাটা আমরা বিশ্লেষণ করলে দেখতে পারি যে চয় হস প্লাস রস্বই, কয় হস প্লাস দীর্ঘই, এই দীর্ঘইর কারণে অর্থাৎ এই দীর্ঘিকারের কারণে কিন্তু এখানে অবশ্যই দীর্ঘিকারের কারণে র আসছে, রর পরে অবশ্যই মূর্ধন্য বসছে। তাহলে আমরা এই নিয়মটাকে লক্ষ্য করে আমরা যদি এই শব্দগুলোকে বিশ্লেষণ করি তাহলে অবশ্যই আমরা এই সহজেই বুঝতে পারবো কোথায় দন্তস্ব হবে এবং কোথায় মূর্ধন্য হবে। পরিষ্কার শব্দটা আমরা দেখতে পারি পর পরে, পর সাথে অ আছে, অর পরে র আছে, রর পরে রস্বই, অর্থাৎ রর সাথে রস্বইকার আছে, রস্বইর পরে কিন্তু মূর্ধন্য হবে, তাই মূর্ধন্য বসছে। তারপরে কয়াকার, ক প্লাস আ প্লাস র প্লাস অ, তাই এখানে আমরা দেখতে পাচ্ছি রস্বইকারের কারণে মূর্ধন্য বসছে। এখানে পুরস্কার একটা শব্দ আমরা দেখছি, এই পুরস্কারটা শব্দটাকে আমরা বিশ্লেষণ করলে দেখতে পাই, কি দেখতে পাই সেটা এখন আমরা লক্ষ্য করব। যেমন এখানে আসছে প প্লাস রস্যু প্লাস র প্লাস অ, এবার কিন্তু এখানে অভিন্ন নেই, অ বর্ণটা এখানে লক্ষ্য করা যাচ্ছে, সেই অর পরে কিন্তু এখানে এবার দন্তস্ব হয়েছে। তাই এখানে পরিষ্কারে মূর্ধন্য আর পুরস্কারে দন্তস্ব। কেন দন্তস্ব? এখানে এই রর সাথে কিন্তু একটা অ আছে আর এই রর সাথে একটা রস্বইকার আছে, এই রস্বইকারের কারণে এখানে হয়েছে মূর্ধন্য আর এই রর সাথে অ এর কারণে এখানে হয়েছে দন্তস্ব। তার পরবর্তী তিরস্কারে আমরা দেখি, তিরস্কারটা বিশ্লেষণ করলে পাই ত প্লাস রস্যু প্লাস র প্লাস অ, এই রর সাথে কিন্তু এখানে অ আছে, তাই এখানে দন্তস্ব বসছে। তারপরে আমরা পরস্পরেরটায় আমরা শব্দটা বিশ্লেষণ করে একটু দেখি যে পর সাথে অ আছে, রর সাথে অ আছে, তাহলে এই রস অ এর কারণে এখানে দন্তস্ব প, অর্থাৎ এখানে দন্তস্ব বসছে। তারপরে আসছে দেখো যে ভাস্করে এখানে আমরা একটা বিষয় দেখতে পাই যে ভ প্লাস আ, এই ভয়ের সাথে আ আছে, অর্থাৎ এখানে কিন্তু এই আ বর্ণটাও আছে, তাহলে এই আ এর পরে কিন্তু দন্তস্ব বসছে, তাহলে ভয়ের ভা অর্থাৎ ভ প্লাস আ প্লাস দন্তস্ব কয় ক র, অর্থাৎ ভাস্কর। তাহলে আমরা একটা বিষয় বুঝতে পারলাম যে আমরা নিয়মের সাথে এই শব্দগুলো বিশ্লেষণ করলে
করে বিশ্লেষণ করে আমরা সহজে উপলব্ধি করতে পারলাম যে আ ভিন্ন অন্য যে সমস্ত স্বর বা ক ও র রয়েছে এরপরে অবশ্যই মূর্ধন্য ষ বসবে, কিন্তু বা আ যদি থাকে তাহলে অবশ্যই তারপরে দন্ত স বসবে এবং বসেছে আমরা এটাও সহজে উপলব্ধি করতে পেরেছি। তাহলে আমরা এখানে দন্ত স এবং মূর্ধন্য ষ যে কোথায় দন্ত স কোথায় মূর্ধন্য ষ বসবে এটা একটু স্পষ্ট হতে পেরেছি। তারপরে আমরা ব্যতিক্রমে কিছু বর্ণ আমরা দেখতে পাই, যেমন অনুসরণ, অভিসার, পরিসমাপ্তি, এখানে রস্যি আছে কিন্তু দন্ত আছে, এগুলো আছে একটা ব্যতিক্রমী কয়েকটা শব্দ থাকে প্রত্যেকটা নিয়মের ভিতরে, সেই ব্যতিক্রমী নিয়মের ভিতরে এখানে আমরা অনুসার, অভিসার, পরিসমাপ্তি দেখতে পাচ্ছি। এরপরে আমরা দেখতে পাই যে সম্ভাষণ সূচক শব্দে একারের পর সবসময় মূর্ধন্য ষ। সম্ভাষণ শব্দের যেমন আমরা কি দেখতে পাচ্ছি, সুজনেষু, প্রিয় বরেষু, শ্রী চরণেষু, শ্রদ্ধাস্পদেষু, কল্যাণ বরেষু, কল্যাণীয়েষু। এই যে শেষে রয়ে একারের কারণে এখানে কিন্তু আমরা মূর্ধন্য ষ দেখতে পেয়েছি। তারপরে আমরা দেখতে পাচ্ছি সাত দন্ত স খণ্ডতে এই সাত প্রত্যয়ের দন্ত স কখনোই মূর্ধন্য ষ হয় না, অর্থাৎ সাত প্রত্যয়ের দন্ত স থাকবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ভূমিসাৎ, ধূলিসাৎ, আকস্মাৎ, অগ্নিসাৎ ইত্যাদি। এর পরবর্তীতে আমরা পরবর্তী নিয়মটা আমরা সহজে উপলব্ধি করতে পারি যে খাঁটি বাংলা ও বিদেশি শব্দে কিন্তু মূর্ধন্য ষ কখনোই হবে না। তাহলে খাঁটি বাংলা এবং বিদেশি শব্দে কখনোই মূর্ধন্য ষ হবে না। এই নিয়মটা আমরা একটু এখন লক্ষ্য করি, যেমন টেক্স, পুলিশ, জিনিস, মিশর, গ্রিস, স্টেশন, মুসাবিদা, পোশাক, মাস্টার, পোস্ট ইত্যাদি। এর পরবর্তীতে আমরা আরেকটা নিয়ম দেখতে পারি, অ এর পরে বিসর্গ, অবিসর্গ এবং বা আবিসর্গ থাকলে তারপরে ক, খ, প, ফ সন্ধিযুক্ত হলে বিসর্গ এর জায়গায় দন্ত স হয়। তাহলে আমরা একটা বিষয় নিয়মটা আমরা কি বুঝতে পারলাম যে অবিসর্গ বা আবিসর্গ এরপরে ক, খ অথবা প, ফ যদি থাকে তাহলে সন্ধির ক্ষেত্রে বিসর্গের স্থান কি হবে, দন্ত স হবে। যেমন আমরা দেখছি পুরো, এই রর সাথে অ আছে তাহলে অবিসর্গ, পুরো প্লাস কার, পুরস্কার, এখানে এই বিসর্গের কারণে এখানে কিন্তু দন্ত স বসছে। যেমন তিরস্কার, তির প্লাস কার, তিরস্কার, এই যে আকারের পরে, এই যে আকারের পরে কিন্তু বিসর্গ, সেই আকারের পরে ক বর্গ বসছে, এই কারণে কিন্তু এখানে ভাস্কর এই বিসর্গের কারণে দন্ত স হয়েছে। পর অর্থাৎ পরস্পর, পরস্পরে এই বিসর্গ, এই অ, এই র মানে অ, এই এর পরে বিসর্গ, এরপরে প বসছে, এই পটা, এই প বর্ণটা বসছে, এই কারণে কিন্তু এখানে পরস্পর এই বিসর্গ জায়গায় দন্ত স বসছে। এর পরবর্তীতে আমরা আরেকটা নিয়ম আমরা দেখতে পারি যে অবিসর্গ বা আবিসর্গ থাকলে তারপরে ক, খ, প, ফ থাকলে, প, ফ ছাড়া ও ত থাকলেও দন্ত স হতে পারে। যেমন আমরা দেখতে পারি মন প্লাস তাপ, মনস্তাপ, এখানে এই দন্তন্যর সাথে কোনো আকার স্বীকার নেই, তাই এখানে নীলিন বর্ণ হিসেবে অ আছে, আর অর সাথে এখানে বিসর্গ, এই কারণে কিন্তু এখানে ওই বিসর্গ জায়গায় দন্ত স বসছে। শিরস্ত্রাণ, শীতত্রাণ, অর্থাৎ এখানে শিরস্ত্রাণ, এখানে কিন্তু রয়ের পরে বিসর্গ কারণে দন্ত স বসছে। পরবর্তী নিয়মটা আমরা দেখতে পারি যে রস্যইকারান্ত ও রস্যুকারান্ত বিসর্গের নি বিসর্গ, আবি বিসর্গ, বহি বিসর্গ, দু বিসর্গ, চতু বিসর্গ এরপর ক, খ, প, ফ থাকলে বিসর্গের স্থানে অবশ্যই সর্বদা মূর্ধন্য ষ হয়। তাহলে আমরা এখানে এর আগে দুটো নিয়ম দেখছি। কি নিয়ম দেখছি যে অবিসর্গ, আবিসর্গের পরে ক, খ, প, ফ থাকলে কিন্তু দন্ত স বসছে। আবার এখানে দেখছি রস্যইকারান্ত বিসর্গের পরে, যেমন রস্যইকারান্ত কি, দন্ত স নি বিসর্গ, আবি বিসর্গ, বহি বিসর্গ, রস্যুকারান্ত কি, দু বিসর্গ, চতু বিসর্গ, এরপরে ক, খ, প, ফ থাকলে অবশ্যই সেই বিসর্গ স্থানে মূর্ধন্য ষ ব্যবহৃত হবে। যেমন আমরা উদাহরণ দেখলে স্পষ্ট হতে পারি, যেমন নি বিসর্গ পাপ, নি বিসর্গ পাপ, এই নি মানে এই যে রস্যইকারান্তের নি বিসর্গ পাপ নিষ্পাপ, আবি বিসর্গ কার আবিষ্কার, এই যে আবিষ্কার, বহি বিসর্গ কার বহিষ্কার, দু বিসর্গ কার দুষ্কর, এই যে দুষ্কর, চতু বিসর্গ পদ চতুষ্পদ, নি বিসর্গ কাম নিষ্কাম। তাহলে আমরা কোন বানানের ভিতরে দন্ত স বসছে, কোন বানানের ভিতরে মূর্ধন্য স বসছে, এটা কিন্তু আমরা এই বানানগুলো সঠিকভাবে বা মন দিয়ে মনোযোগ সহকারে যদি লক্ষ্য করি তাহলে আমরা দন্ত স এবং মূর্ধন্য স
বা তালিবস্যার ব্যবহারটা কিন্তু সহজে উপলব্ধি করতে পারবো। পরবর্তী নিয়মে আমরা দেখছি যে রস্যইকারান্ত যেমন অধি, অভি, পরি, প্রতি, বি ও রস্যকারান্ত যেমন অনু, সু উপসর্গের পর কতকগুলো ধাতুতে মধ্যাহ্নস্য বসবে। তাহলে আমরা উদাহরণ দেখলে বুঝতে পারবো। অধি একটা উপসর্গ, তার সাথে সদ, সদ কিন্তু একটা আলাদা শব্দ, সদ, অধি প্লাস সদ, এর সঙ্গে যখনই একসাথে যুক্ত হয়েছে তখন এই দন্তস্বটা মধ্যাহ্নস্য হয়েছে, অধিসদ। হ্যাঁ, পরি, পরি প্লাস সদ, এই পরির পরে সদ দন্তস্বদ হয়। দন্তস্বর, কারণ দন্তস্বরটা কিন্তু এখানে এসে একসঙ্গে যখন যুক্ত হয়েছে ঠিক তখনই কিন্তু এটা দন্তস্বরটা মধ্যাহ্নস্য হয়েছে, যেমন পরিষদ। তাহলে আরো একটা নিয়ম আমরা দেখতে পাবো, পরবর্তী আমরা উদাহরণটি দেখতে পাবো। প্রতি প্লাস ছেদক, প্রতিষেধক, সু প্লাস সম, সুষম, বি প্লাস সম, বিষম, প্রতি প্লাস স্থান, প্রতিষ্ঠান, অনু প্লাস সঙ্গ, অনুসঙ্গ, অনু প্লাস স্থান, অনুষ্ঠান, অভি প্লাস শেখ, অভিষেক, সু প্লাস সুপ্ত, সুসুপ্ত। এখানে সু প্লাস সম, সুষম। এখানে একটা বিষয় আমরা দেখতে পারি যে এই সুর পরে দন্তস্বর সু বসছে, তারপরে কিন্তু এই দন্তস্বরটা মধ্যাহ্নস্য হয়েছে, এই দন্তস্বর মধ্যাহ্নস্য হয়েছে। তাই আমরা এই নিয়মটাকে সঠিকভাবে অনুধাবন করবো যে রস্যইকারান্ত কি আছে, অধি, অভি, পরি, প্রতি, বি ও রস্যকারান্ত অনু, সু এই উপসর্গের পর অবশ্যই মধ্যাহ্নস্য বসবে। আমরা এই নিয়মগুলো বা এই উদাহরণগুলো যদি সঠিকভাবে আমরা এই নিয়মের সাথে মিলিয়ে বোঝার চেষ্টা করি তাহলে এই নিয়মটা সহজে উপলব্ধি করতে পারবো, বুঝতে পারবো। এর পরবর্তীতে আমরা দেখতে পাই যে যুক্ত ব্যঞ্জনে তৎসম, অতৎসম সব শব্দে। তাহলে কি বুঝলাম? যুক্ত ব্যঞ্জনে তৎসম থাকবে এবং অতৎসম থাকবে। সব শব্দে, সকল শব্দে ত বর্গের পূর্বে সবসময় কিন্তু দন্তস্ব হয়। যেমন আমরা দেখতে পাচ্ছি অধস্তন, ইস্তফা, উদ্বাস্তু, ওস্তাদ, কস্তুরী, কাস্তে, স্থান, স্থানীয়, স্বাস্থ্য। তাহলে আমরা এই নিয়মটাকেও এই নিয়মের সাথে উদাহরণে একটু মিলিয়ে নিলে, একটু বুঝতে পারলে আমরা বুঝতে পারবো যে কোন শব্দে দন্তস্ব বসছে, কোন শব্দে মধ্যাহ্নস্য বসছে, কোন শব্দে তালব্যস্য বসছে। পরবর্তী নিয়মে আমরা দেখছি যে যুক্ত ব্যঞ্জনে তৎসম অথবা অতৎসম সকল শব্দে চ বর্গের পূর্বে তালিবস্য হবে। আর এর আগেরটা 12 নম্বর নিয়মে আমরা দেখছি ত বর্গের পূর্বে দন্তস্ব বসছে। তাহলে এই চ বর্গের পূর্বে তালিবস্যার উদাহরণগুলো দেখলে আরো একটু স্পষ্ট হতে পারবো যে নিশ্চয়, পশ্চাৎ, দুশ্চরিত্র, আশ্চর্য, এই যে শব্দগুলো আমরা দেখলাম এখানে চর সঙ্গে সবসময় তালিবস্য যুক্ত হয়েছে, আর ওখানে তর সঙ্গে সবসময় দন্তস্ব যুক্ত হয়েছে। পরবর্তী নিয়মটা আমরা দেখি রস্যই বা রস্যকারের পরস্থিত বিসর্গের পর চ থাকলে বিসর্গের স্থানে কিন্তু তালিবস্য হবে। তাহলে এখানে কিন্তু একটা বিষয় যে রস্যই বা রস্যকারের পরস্থিত বিসর্গর পরে যদি চ অথবা ছ থাকে তাহলে ওই বিসর্গ স্থানে অবশ্যই তালিবস্য হবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি নি বিসর্গ চয়, তাহলে আসছে কি এই বিসর্গ, এই নি অর্থাৎ রস্যই পরে বিসর্গ, এই বিসর্গের পরে চ বসছে, তাহলে এই বিসর্গের স্থান কি তালিবস্য হবে, যেমন নিশ্চয়। তারপর আসছে কি দু বিসর্গ চরিত্র, দুশ্চরিত্র। তারপর আসছে শির প্লাস ছেদ, এই বিসর্গের পরে কিন্তু ছ বসছে, এই কারণে কিন্তু এই বিসর্গের স্থানে তালিবস্য বসছে, শিরচ্ছেদ। তারপর আসছে দেখো নি প্লাস ছিদ্র, এই বিসর্গের পরে ছ বসছে, ছর কারণে কিন্তু এই বিসর্গটা তালিবস্য হয়েছে, নিশ্ছিদ্র। তাহলে আমরা কিন্তু কতগুলো শব্দে বানান আমরা দেখছি, তালিবস্য, মধ্যাহ্নস্য, দন্তস্ব, এই যে তিনটে স্বহের শুদ্ধ বানান লেখার সময় যে আমাদের যে সমস্যার সম্মুখীন হতে হয়, বারংবার আমরা কিন্তু এই সমস্যার সম্মুখীন হই, কোন শব্দে দন্তস্ব বসবে, কোন শব্দে মধ্যাহ্নস্য বসবে, কোন শব্দে তালিবস্য বসবে। তাহলে কিন্তু এই নিয়মগুলো লক্ষ্য করলে আমরা এই সমস্যার সমাধান অবশ্যই করতে পারবো। পরবর্তী নিয়মটা আমরা দেখতে পাই যে কতকগুলো শব্দে স্বভাবতই কিন্তু মধ্যাহ্নস্য বসে। তাহলে কতগুলো শব্দে স্বভাবত মধ্যাহ্নস্য বলতে কি বোঝাচ্ছে, এই কোনো রুলসের ভিতরে বা নিয়মের ভিতরে কিন্তু নাই, সেরকম কতগুলো শব্দ আমরা দেখতে পাচ্ছি। যেমন এখানে একটা কবিতার মতো আমরা তুলে দেওয়ার চেষ্টা করেছি, যেমন আষাঢ়, ঈষৎ, ওষুধ, উষা, বিষ, বিশের বিশেষণ ভাষা, প্রথুষ, পাষাণ, পৌষ, রোষ, মেষ, মহিষ, মুশিক, কোষ, ভাষণ, পুরুষ, পৌরুষ, ঘর্ষণ, শোষণ, শেষ, তোষণ, বর্ষণ, ঈষৎ, ঈর্ষা, উষর, গ্রীষ্ম, ভাষা, ভূষণ, ভীষক, বিশ্ব,
তোরস, ষণ্ড, সসর্প, হর্ষ, গণ্ডূষ, দোষ, প্রদোষ, বর্ষ। তারপর আসছে দেখছি মহিষী, শ্লেষা, শেষ, শট, তুষ, ওষুধি, দেশ। ভাষ্য, ভূষ্য, মানুষ, বাষ্প, কৃষাণ, কৃষি, পৌরুষ, পুষ্প, তোষণ, ভূষণ, ঈর্ষা, ভাষণ, বিশেষ্য, ঘোষণা, পাষণ্ড, শোষণ, ষোড়শ, মহিষ, ষড়যন্ত্র, ভীষণ, এখন আর কি আর, সবই দূষণ। তাহলে আমরা এই একটা স্বভাবত কতকগুলো শব্দে মধ্যাংশ বসে, আমরা এই শব্দগুলো লক্ষ্য করলে বুঝতে পারবো যে কিছু কিছু শব্দ আছে নিয়ম মানে না, অর্থাৎ নিয়মের অধীনে নয়, সেই রকম কিছু শব্দ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। এবং আপনারা এই আমাদের যে তালিবস্যা, মধ্যাংশা, দন্তস্যা, এই শুদ্ধ বানান লিখতে যে সমস্যার সম্মুখীন হই, এই সমস্যার সম্মুখীন হয়তো আর হব না এই বানানগুলো সঠিকভাবে লক্ষ্য করলে। এবং আপনাদের সামনে এই মধ্যাংশা অর্থাৎ সত্যবিধান, দন্তস্ব এবং তালিবস্যার বানান উপস্থাপন করতে পেরেছি। এবং আশা করি আপনারা এই নিয়মগুলো, এই ক্লাসটা সুস্পষ্টভাবে, সুন্দরভাবে, মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন, তাহলে আপনাদের সকল সমস্যার সমাধান করতে পারবো আশা রাখি। এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। আমি শিপুর মণ্ডল, আমার সাথে অবশ্যই আপনারা থাকবেন। প্রত্যেকটা ক্লাস আপনারা সূক্ষ্মভাবে লক্ষ্য করবেন, এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।